আজকে আবার সেই দিনটা যেদিন আপনাদের সাথে মন খুলে কথা হয়। আপনারা ক্যামেরার ওপারে থাকেন ঠিকই, কিন্তু আমার মনে হয় সবসময় আপনারা এই পাশের সিটটাতে বসে আছেন। যাই হোক, আজকেও কোনো রকম দেরি করছি না। প্রথম বন্ধু আজকে কমেন্ট করেছেন ইকবাল। আমি কনফিউজ আছি কোনটা নিলে ভালো হবে, স্যামসাং M35 নাকি স্যামসাং A16। আমার মতে যদি কম পয়সায় ভালো পারফরমেন্স চান, একটু আপডেটের সাথে কম্প্রোমাইজ করতে পারেন, ভালো ক্যামেরা চান, তাহলে স্যামসাং M35ই কিন্তু কম দামে আপনাকে বেটার স্পেসিফিকেশন অফার করছে, পাওয়ারফুল প্রসেসরও। কিন্তু আপনি যদি একটু প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চান, একটু চান যে সফটওয়্যার আপডেট বেশি দেবে 6 বছরের আশেপাশে, তাহলে স্যামসাং A16ও নিতে পারেন। দুটো ফোনেরই আমরা ইন্ডিভিজুয়ালি রিভিউ করেছি, আই বাটনে দেখে নেবেন। আমি হলে পার্সোনালি M35 নিতাম, কারণ আপডেটটা অত বছর পর্যন্ত আমার ম্যাটার করে না, কারণ ওটা একটা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, কিছুদিন পরে এমনি স্লো হবে। শিবা দাদা, মোটরোলা এজ 50 ফিউশন, মোটরোলা এজ 50 নিও, রেডমি নোট 14 প্রো, এই তিনটের মধ্যে কোনটা ক্যামেরা মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট অপশান? আমি আবারও একই কথা বলবো, এই তিনটে স্মার্টফোনেরই ডেডিকেটেড ভিডিও আমাদের পরিবারে আছে, রিভিউ ভিডিও, যেটা একদম অনেকদিন ইউজ করার পর দেওয়া যায়। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে নিতে বলা হয়, তাহলে আমি মোটরোলা এজ 50 নিও নেব। কারণ মোটরোলা এজ 50 নিও যে কম্প্যাক্ট ডিজাইন, সেটা সত্যি অনেক ফর্ম ফ্যাক্টরটা আমার পছন্দ হয়েছে। আর রেডমি নোট 14 প্রো ফোনটা সত্যি কথা বলতে ওই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আমার ওভার প্রাইস লেগেছে। আর নিও ফোনটা আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আজকের দিনে ওই প্রাইস পয়েন্টে এখানে কিন্তু টেলিফটো ক্যামেরা রয়েছে, যেটা এই সেগমেন্টের সব থেকে সেরা স্মার্টফোন এই ফোনটাকে বানিয়ে দিচ্ছে। ওভারঅল তারপরে রিভিউ দেখলে বোঝা যাবে। আর এত কথার মাঝখানে যদি একটু সময় হয় কমেন্ট করতে যান, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, আর টেক লাভার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর পরবর্তী পর্বে যদি চান কোনো প্রশ্ন করতে, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। পরের বন্ধু কমেন্ট করেছেন শ্রবণ, আইফোন AC4 এর প্রাইস কত হবে? অ্যাকচুয়ালি আইফোন AC4 এর এখনো পর্যন্ত যেটুকু প্রাইস লিক হয়ে এসেছে $500। আর 19 তারিখ কিন্তু আইফোন AC4 লঞ্চ করতে চলেছে। শুধুমাত্র আইফোন AC4 লঞ্চ করবে না, সেখানে অনেক আইফোনের মানে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চ করবে, কারণ সেদিন একটা অ্যাপেলের ইন্ডিভিজুয়ালি লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে। আইফোন AC4 $500 আশেপাশে। তো সেই প্রাইসটাকেই যদি আমি কনভার্ট করে বলি, তাহলে 50,000 রুপি বাংলাদেশে 70 থেকে 75,000 টাকায় পাওয়া যাবে। তারপরে বেশ কিছু কার্ড অফার থাকবে, সেই কার্ড অফারে মোটামুটি 45,000 রুপি আর 70,000 টাকার মধ্যেই আইফোন AC4 লঞ্চ হয়ে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, স্মার্টফোনটা যথেষ্ট শক্তিশালী হচ্ছে। আর ওই প্রাইস পয়েন্টে তখন কিন্তু আরও একটা আইফোন আপনাদের জন্য প্রায়োরিটি হতে পারে, সেটা হচ্ছে আইফোন 15। কারণ আইফোন 15-এ 6GB র্যাম মানছি, অ্যাপেলের AI থাকবে না, কিন্তু অ্যাপেলের AI এখনও কিন্তু অতটা ডেভেলপ হয়নি। আপনারা আইফোন 15ও নিয়ে নিতে পারেন। ভিভো V50 5G, রেডমি নোট 14 প্লাস, রিয়েলমি 14 প্রো প্লাস, লং টাইম ব্যবহার করার জন্য, অ্যাপস ব্যবহার করার জন্য, গেমিংয়ের জন্য নয়, কোনটা বেস্ট হবে? তো আমি বলবো রেডমি নোট 14 প্রো প্লাস, রিয়েলমি 14 প্রো প্লাস, এই সমস্তগুলো হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। আপনি যে স্মার্টফোনগুলো বলছেন সেগুলো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তবে সব থেকে ক্যামেরা বেটার পারফর্ম করছে রিয়েলমি 14 প্রো প্লাস। এখনও পর্যন্ত ভিভো V50 কিন্তু আমি টেস্ট করিনি, তবে টেস্ট করব, তারপরে রিভিউ দেবো। ওই প্রাইস পয়েন্টে লং টার্ম ব্যবহার করার জন্য IQ Z9s Pro স্মার্টফোনটা নেওয়া যেতে পারে, তারপরে OnePlus Nord CE4 নেওয়া যেতে পারে, OnePlus Nord 4 নেওয়া যেতে পারে, আর যদি OnePlus-কে অ্যাভয়েড করা যায় তাহলে Poco F6 নেওয়া যেতে পারে। সো এই স্মার্টফোনগুলো রয়েছে, Poco X7 Pro রয়েছে, তখন কিন্তু রেডমি নোট 14 প্রো প্লাস ওভারপ্রাইস স্মার্টফোন নেওয়ার কোনো মানে হয় না। পরের বন্ধু কমেন্ট করেছেন, তার অনেক কটা প্রশ্ন একসাথে রয়েছে। প্রথম প্রশ্ন, কোম্পানিগুলো চাইনিজ, ইন্ডিয়া, গ্লোবাল 3 ধরনের ফোন কেন বানায়? অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা রিজিয়নে মানুষের ফোন ব্যবহার করার যে ধরন সেটা আলাদা। আর এমনকি চাইনিজ ভ্যারিয়েন্টে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো চায়নাকে সাপোর্ট করে না। গুগলই চায়নাতে ব্যান, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো চায়নাতে খুব একটা অ্যাভেলেবেল নেই। তো সেদিক থেকে দাঁড়িয়ে ওই প্লে স্টোরটা, ওই ফোনের সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়, ওই সরকারের নিয়ম মেনে। তো চাইনিজ ভ্যারিয়েন্টটা যদি আমাদের দেশে দেওয়া হয়, দেখা যাবে অনেক অ্যাপ্লিকেশনে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য প্রত্যেকটা দেশের নিয়ম অনুসারে রম বানানো হয়, ক্যামেরার অপটিমাইজেশন করা হয়, কারণ প্রত্যেকটা দেশের যে মানুষের স্কিনের টোন, সেই স্কিন টোনটা কিন্তু একই রকম নয়। কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, কেউ একটু শ্যামবর্ণ হয়, কেউ একদম আমেরিকানদের মতো ধপধপে ফর্সা হয়। তো এই স্কিন টোনগুলো অপটিমাইজ করে এক একটা দেশ, এক একটা রিজিয়ন অনুসারে এক একটা ভার্সন বেরোয়। পরের বন্ধু জুনাইদ, এই সময় এসে 50,000-এ S23 কেনা কেমন হবে?
আমার মনে হয় আজকের দিনে S23টা একটু বোকামো হয়ে যাবে, কারণ অলরেডি ফোনটা 2 বছরের পুরনো হয়েছে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 যে চিপসেটটা 8 জেনারেশন 2 যে চিপসেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু হ্যাঁ পাওয়ারফুল চিপসেট বটেই, কিন্তু একটু মাথা গরম করে, মানে স্মার্টফোনটা একটু গরম হয়, আর গরম হলেই তখন ব্যাটারি ড্রেন তাড়াতাড়ি হবে। S23 ফোনটার সব থেকে যেটা বড় সমস্যা লাগবে, ব্যাটারি কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা বা খুব বেশি হলে 4 ঘন্টার বেশি চলবে না। তো সেদিক থেকে S23 50,000 কেনাটা একটু বোকামি হয়ে যাবে। ওই প্রাইস পয়েন্টে আরেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যেতে পারে শুধুমাত্র ক্যামেরার জন্য, ফটোগ্রাফির জন্য, সেটা হচ্ছে Vivo V40 Pro। ইনসেন ক্যামেরা ওই প্রাইস পয়েন্টে। অসীম দত্ত স্মার্টফোনে IP68 69 রেটিংগুলো কত বছর পর্যন্ত ঠিক কাজ করে? অ্যাকচুয়ালি এটা নির্দিষ্ট কোনো টাইম নেই যে এত বছর পর্যন্ত ঠিক কাজ করবে। হতে পারে আপনার নতুন স্মার্টফোন কোনো রকম হয়তো বিল্ড কোয়ালিটিতে প্রবলেম রয়েছে বা ম্যানুফ্যাকচারিং ছোটোখাটো প্রবলেম, সেগুলো খালি চোখে ধরাই যাবে না। ওই ছোট্ট একটা ফুটো দিয়েও যদি জল চলে যায়, ওয়াটার ড্যামেজ হয়, তাও কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না। সুতরাং IP68 69 রেটিং শুধুমাত্র আপনার স্মার্টফোনের একটা প্রোটেকশন লেয়ার তৈরি করছে। হ্যাঁ, এটা গেল ভাগ্য খারাপের কথা, তবে হ্যাঁ মোটামুটি 2 থেকে 2.5 বছর এই IP68 69 রেটিংটা কাজ করে ঠিকঠাক। সুরজ দাদা, বেস্ট ক্যামেরা ফোন আন্ডার 30K, 256 GB স্টোরেজ মিনিমাম। আজকের দিনে আমি বেস্ট ক্যামেরা স্মার্টফোন যদি 30,000-এ বলা হয় তাহলে Vivo V30 Pro। হ্যাঁ আমি জানি 1 বছরের পুরনো স্মার্টফোন, কিন্তু আজকের দিনে 30,000-এ বেস্ট ক্যামেরা। আর আরেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যায় Realme 14 Pro Plus, ওটারও 30,000 রুপিতে বেস্ট ক্যামেরা। পরের বন্ধু কমেন্ট করেছেন তন্ময় দাদা, স্যামসাং অফিসিয়াল আপডেট One UI 7 কবে পাবো? A55-এ। এখনও পর্যন্ত স্যামসাং অফিসিয়ালি আপডেট কবে রোল আউট করবে, স্টেবল আপডেট, সেটা জানায়নি। তবে A55-এ মোটামুটি মার্চের শেষ বা এপ্রিলও হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি স্যামসাং যে S24 আলট্রা সেটাতেই এখনও পর্যন্ত বেটা তো রিলিজ করে দিয়েছে, স্টেবল One UI 7 আপডেট রিলিজ করেনি। স্যামসাং কোনো বছর এরকম লেট করে না। এখন অ্যান্ড্রয়েড 15 আপডেট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে চলে এসছে, স্যামসাং এখনও লেট করছে। দেখা যাক, যখন খবর পাবো টেক নিউজে আপডেট দিয়ে দেবো। পরের বন্ধু স্বামী, 25K বেস্ট ফোন বলো দাদা। 25,000-এর মধ্যে মোটরোলা বাদে IQ Z9s নেওয়া যায়, OnePlus Nord CE 4 নেওয়া যায়, Poco X7 Pro নেওয়া যায়। 3টে স্মার্টফোন বলে দিলাম। আর কোন প্রাইস রেঞ্জে কোন ফোনটা বেটার হবে এটা নিয়ে অলরেডি আমরা 15-20 দিন আগে একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা দেখে নিও, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের বন্ধু ক্রেজি গেমিং, ভাই স্যামসাং ডেস্ক কি পিসির মতো কাজ করা যায়? না, স্যামসাং ডেস্ক কখনোই একটা পিসির মতো কাজ করতে পারে না। অ্যাকচুয়ালি স্যামসাং ডেস্ক হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনগুলো স্যামসাংয়ের ডিভাইসে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো তুমি মনিটরে ইউজ করতে পারবে, তার জন্য হাত দরকার হবে না, কিবোর্ডে টাইপ করতে পারবে আর মাউস। এই স্মার্টফোনে যদি একটা কিবোর্ড আর মাউস অ্যাটাচ করে নেওয়া যায়, যে এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে সেই একই এক্সপিরিয়েন্স শুধুমাত্র মনিটরের স্ক্রিনে পাওয়া যাবে। আমার বাজেট 60 থেকে 65,000। S24 পাওয়া যায়, iPhone 13 Pro পাওয়া যায়, এবং Pixel 8 Pro, কোনটা নেব? আমি বলবো S24 নেওয়া যেতে পারে, কিন্তু একটাই মনে খুঁতখুত করবে, সেখানে Exynos প্রসেসর। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি রেকমেন্ড করতে পারি Vivo X200। ইনসেন ক্যামেরা, ভিডিওগ্রাফিও যথেষ্ট ভালো, ফোনটা ইউজ করেও যথেষ্ট মজা আছে, কম্প্যাক্ট ডিজাইনের। কিন্তু হ্যাঁ, Pixel 8 Proতেও কয়েকটা ঝামেলা রয়েছে, যেমন নেটওয়ার্ক ক্যাপাসিটিতে কেউ বলছেন প্রবলেম রয়েছে, ইউজার এক্সপিরিয়েন্স অতটা অপটিমাইজ নয়, বিভিন্ন এখনও ফিচার ইম্পর্টেন্ট ফিচার মিসিং রয়েছে। তো সেক্ষেত্রে AI ফিচার চাইলে স্যামসাংয়ে যাওয়া যেতে পারে, নাহলে ভিভো যথেষ্ট ভালো কাজ করছে। ফটোগ্রাফি DSLR না Vivo X200 বোঝা যাবে না, আমি অলরেডি রিভিউতে বলেছি। আমি হলে X200 নিতাম। রবি গেমিং, 15,000-এর 3টে সেরা ক্যামেরা ফোন, স্যামসাং M35, Realme P1, আর একটা হচ্ছে CMF Phone 1। ওটারও ক্যামেরা বেশ ভালো, কিছু টাইমে কাজ করে, কিছু টাইমে হয়তো একটু এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক করতে পারো। ইনকনসিস্টেন্ট, কিন্তু 3টেই বেটার স্মার্টফোন, ক্যামেরা স্মার্টফোন। 20,000 টাকার মধ্যে বেস্ট ট্যাবলেট, যেটাতে ডিজিটাল নোট টেকিং, স্টাইলাস পেন, বুক রিডিং এই সমস্ত করা যায়। 20,000 টাকার মধ্যে ট্যাবলেট বলতে স্যামসাংয়ের A9 বলে একটা ট্যাবলেট আছে, ওই 15-16,000 রুপির মধ্যে পড়ে। ওটা বাংলাদেশে 20 থেকে 22,000 বা 25,000 টাকায় পাওয়া যাবে, ওটা নেওয়া যেতে পারে। OnePlus Pad Go নেওয়া যেতে পারে, Redmi Pad নেওয়া যেতে পারে, Realmeর একটা প্যাড রয়েছে। এই যে 3-4টে নাম বললাম না, এইগুলোর মধ্যে সার্চ করে একটা নিয়ে নাও, অসুবিধা হবে না। তবে ট্যাব নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে প্রাইস রেঞ্জের ট্যাবলেটটা নিচ্ছ সেই প্রাইস রেঞ্জের সবথেকে পাওয়ারফুল প্রসেসর যে ট্যাবলেট পাবে সেই ট্যাবলেটটাই নেওয়া উচিত। স্যামসাং S23 ফাইন এডিশন ভার্সেস Vivo V30 Pro, হুইচ ইজ বেটার? Vivo V30 Pro বেটার, কারণ S23 ফাইন এডিশনের যে ব্যাটারি ব্যাকআপ, ফোনটার ওভার হিটিং, এই সমস্ত প্রবলেম রয়েছে। পরের বন্ধু নাফিজ খান পাপ্পু, উনি আমাদের ফেসবুক গ্রুপের মডারেটার, অ্যাডমিন। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি বাংলার বেশ কিছু টেক চ্যানেলগুলোতে টেক নিউজ সহ বিভিন্ন ফোনে রিভিউ করা হয়, সেই চ্যানেলগুলোতে অনেক ভিউ হতো, লাইক পড়তো, কিন্তু হঠাৎ করে ইউটিউব কী করেছে জানি না, তাদের ভিউ কমে যাওয়ার ফলে তারা কোনো রকম ভিডিও আপলোড করে না, অনেকেই ইউটিউব ছেড়ে দিচ্ছে হতাশ হয়ে। ইউটিউব কেন
কেন এরকম করছে। অ্যাকচুয়ালি ইউটিউব এরকম করছে না, ইউটিউব একটা অ্যালগোরিদমের ওপর কাজ করে। আসলে মানুষের ওপর থেকে না এই যে মোবাইল রিভিউ দেখার ব্যাপারটা এটা কমে যাচ্ছে। মানুষের ইন্টারেস্ট নিয়ে একটা স্মার্টফোনের ভিডিও দেখছো, একটা টেক নিউজ ইন্টারেস্ট নিয়ে দেখতো, সেই ইন্টারেস্টটা আস্তে আস্তে টেকের প্রতি কমে যাচ্ছে। হ্যাঁ, একটু ফানি কন্টেন্ট আমরা করার চেষ্টা করছি, বিভিন্ন রিভিউতে নতুন কিছু আপগ্রেড করার চেষ্টা করছি, নতুন কোনো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি। আজকের দিনে মানুষ ইনস্টাগ্রাম রিলসে বেশি আগ্রহ পাচ্ছে, কারণ ইনস্টাগ্রাম রিল 1 মিনিটে দেখে নিচ্ছে, খুব তাড়াতাড়ি ইনফরমেশানগুলো পেয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সেগুলো আমাদের গ্যাদার করতে, ইনফরমেশানগুলো আমাদের কালেক্ট করতে, বুঝতে অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও একটা ট্রেন্ড এসছে, এখন মানুষের হাতে সময় কম, সারাক্ষণ ইনস্টাগ্রাম রিল স্ক্রল করছে। পরের বন্ধু শামিম অফিসিয়াল, দাদা বলছি আগামী 20 থেকে 25K-র মধ্যে একটা ফোন কিনবো, কার্ভ ডিসপ্লে নেওয়া উচিত, ইচ্ছা আছে। IQ Z9s IQ Z9s Pro, এইটা ভালো ফোন। পরের বন্ধু মাহাদি, দাদা বর্তমানে কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি দিন টেকে? অ্যাকচুয়ালি কোনো কোম্পানির ফোনই বেশি দিন টেকে না, বা সব কোম্পানির ফোনই বেশি দিন টেকে, ইউজের ওপর নির্ভর করছে। মোটামুটি প্রত্যেকটা কোম্পানির স্মার্টফোন 4 থেকে 5 বছর আপনি ইউজ করতে পারবেন। কোনো স্পেসিফিক কোম্পানি নেই, প্রত্যেকটা কোম্পানি ভালো ফোন বানাচ্ছে, মানে হার্ডওয়্যারের দিক থেকে। আর কপাল খারাপ হলে 1 মাসের মধ্যেই খারাপ হয়ে যাবে। বন্দনা দাস, 2025-এ দাঁড়িয়ে স্যামসাংয়ের S23 নেব না iPhone 13, নাকি ভিভো আর কোনো মোবাইল নেব? S23 নেওয়ার দরকার নেই, iPhone 13ও অনেকটাই পুরনো হয়ে গেছে। ভিভোর কোনো মোবাইল বলতে ভিভো V30 Pro অথবা ভিভো V40 Pro নেওয়া যেতে পারে, কিন্তু সেটার দাম আমার ভিভো V40 Pro অ্যাকচুয়ালি ওই 42-43-এর মধ্যে কিন্তু অফলাইন মার্কেটে পাওয়া যায়। পরের বন্ধু দিন ইসলাম, দাদা অ্যান্ড্রয়েডের আপডেটের জন্য কোন ব্র্যান্ড সেরা? যদি কম দামের স্মার্টফোনগুলোর মধ্যে দেখা হয় তাহলে নাথিং বা CMA ফোনে কিন্তু ফ্রিকোয়েন্টলি আপডেট আসছে, আর না হলে দামি ফোন হলে এখন প্রত্যেকটা কোম্পানি বেশ ফ্রিকোয়েন্টলি আপডেট দেয়। স্যামসাং একটু এগিয়ে থাকে ঠিকই। আর সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি UI কোনটা? আমার মতে আজকের দিনে দাঁড়িয়েও One UI সব থেকে ইউজার ফ্রেন্ডলি, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন OS, কালার OS একই রকম, নাথিং OSও যথেষ্ট ভালো। ফানটাচ OS আর হাইপার OSকে একটু এড়িয়ে চলা ভালো, কারণ বাগস আর বিভিন্ন ধরনের ফিচার মিসিং রয়েছে। সো একটা জিনিস কিন্তু মিস করলে চলবে না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে রাখবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী ধরনের টেক আপডেট সবার আগে আমরাই দিতে পারি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।